ছোট্টবেলায় পড়েছিলাম বাবুরাম সাপুরে, কোথা বা যাস বাপুরে, দুটো সাপ রেখে যা, যার চোখ নেই কান নেই, নানা রকম ছোটবেলায় পড়েছি, কত 1-2তে ভুলেও গেছি হয়তো। আমি এদের বলি, বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কি না, 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। আর একটা কথা বলি, আরো 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘ দিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন? ডিফামেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব, কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। দর্শক, আপনারা শুনলেন। আমরা ভাবছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আপাদমস্তক চুরি দুর্নীতিগ্রস্ত একটা সরকারের মাথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাড়িতেই থাকবেন, কোনো সভা করবেন না, জনসভা করবেন না, লজ্জায় মাথা হেট হয়ে যাওয়াতে। কিন্তু না, আজকেও তিনি বালুরঘাটের জনসভায় এসেছেন। বালুরঘাটের জনসভা থেকে এসে কি গলাবাজিটাই না করলেন। বলছেন কিনা বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তা আপনি বলুন, সে তো যোগ্য বঞ্চিত প্রার্থীদেরও জন্য নীরবে নিভৃতে কাঁদে। যোগ্য বঞ্চিত প্রার্থীরা কি দোষ করেছে যে এত লড়াই করছেন আপনি?
শুধুমাত্র চোরেদের জন্য, চোরেদের বাঁচানো? হ্যাঁ, 25,753 জনের চাকরি গেছে, তার মধ্যে কিছু সংখ্যক ছেলেপেলে আছে, চাকরি প্রার্থী আছে যারা জেনুইন চাকরি পেয়েছে, তাদের জন্য সত্যি আমরাও ব্যথিত। আমি সত্যি, আমার কষ্ট লাগছে, ভাবতেই কষ্ট লাগছে। একজন মানুষ চাকরি পাওয়ার পরে তাকে চাকরিচ্যুত করা চারটিখানি কথা না, কিন্তু এর জন্য পুরোপুরি সরকার দায়ী। সরকার তো ডিভাইডই করছে না কারা জেনুইন আর কারা জেনুইন নয়, ওরা তো জগাখিচুড়ি করে রাখছে যাতে করে জেনুইনরাও লড়াই করে আর যারা জেনুইন নয় তারাও লড়াই করে। সরকারের তো পলিসি। এবং আজকে যেভাবে এই সরকারের দুর্নীতির নগ্ন চেহারা বেরিয়ে যাওয়ার পরেও, হাইকোর্টের রায়ে নগ্ন চেহারা, এই সরকারের নগ্ন চেহারা বেরিয়ে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে গলাবাজি শুনলাম, যেভাবে তিনি গলাবাজি করলেন বালুরঘাটে জনসভাতে, সত্যি মুখ্যমন্ত্রীর লজ্জা নেই। আবারও বলবো, এই মুখ্যমন্ত্রী কোনোদিনই নিজে থেকে পদত্যাগ করবেন না, পদত্যাগ করা উচিত। ন্যূনতম লজ্জাবোধ থাকলে, ন্যূনতম সততা থাকলে, মোরালিটি থাকলে, নৈতিকতা থাকলে এই মুখ্যমন্ত্রী নিজে থেকে পদত্যাগ করবেন না। আদালত তো আজকে রায়ে বলেছে যে সিবিআই যাকে প্রয়োজনে যাকে ইচ্ছা তাকেই কিন্তু হেফাজতে নিতে পারে, যদি সেটা তদন্তের সাপেক্ষে হয়, তদন্তের স্বার্থে হয়। তাহলে সিবিআইয়ের উচিত এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করে আগে ইন্টারোগেশন করা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যক্ষভাবে এই তার সরকারের নগ্ন চেহারা খোলসা হওয়ার পরেও মানুষের কাছে পরিষ্কার নগ্ন হয়ে গেছে। আর কত ঢাকার দেওয়ার চেষ্টা করবেন? সেই জায়গাতেও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গলাবাজি করছেন, বলছেন আবার কিনা বিচারপতিকে আক্রমণ করছি না, আমি রায় সম্পর্কে বলছি, কিন্তু তিনি আবার একাধারের সাথে সাথে বলছেন যে আপনারা যারা বিচার দিচ্ছেন, এতদিন ধরে চাকরি করেছেন, সরকারি চাকরি করছেন, এতদিন ধরে মাইনে পেয়েছেন, আপনারা যারা রায়টা দিচ্ছেন তাদের যদি ফেরত দিতে বলা হয় কেমন লাগবে? দিতে পারবেন? ইজ ইট পসিবল? ভাবুন, তা বিচারপতিরা কি বেআইনিভাবে চাকরি পেয়েছিল? বেআইনিভাবে চাকরি পেয়েছে? প্রমাণ করুন, তাহলে ফেরত দেবে। আপনি প্রমাণ করুন, আপনি কোন বিচারপতির বিরুদ্ধে আপনার অভিযোগ যে বেআইনিভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছে? তাহলে সেই বিচারপতির বিরুদ্ধে কেস করুন না। হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে কেস, ঠিক আছে, সুপ্রিম কোর্টে যান, সেই ক্ষমতা তো নেই। বলছেন কিনা আপনি কোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন। এর আগেও তো সুপ্রিম কোর্টে গেছিলেন, সুপ্রিম কোর্টে যাননি? যখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন এই রায়টা দিয়েছিলেন, এই রায়ের থেকে একটু কম ছিল তার ইন্টেন্সিটিটা, কারণ পুরো প্যানেলটাকে তিনি বাতিল করেননি, কিছু অংশকে বাতিল করেছিলেন। কিন্তু এখন দেখা গেল বিচারপতি দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ, পুরো প্যানেলটাই বাদ করে দিলেন। কিছু করার নেই, কারণ যারা জেনুইনলি পেয়েছে তাদেরকে কিছুতেই আলাদা করা যাচ্ছে না। সরকার তো ইচ্ছা নেই, এসএসসির তো ইচ্ছা নেই। তো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায়টা দিয়েছিলেন, সেই রায়ের বিরুদ্ধে, সেই রায়কে চ্যালেঞ্জ করে আপনারা তো গেছিলেন। আমার আপনার টাকায়, মানে জনগণের টাকায় সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্ট থেকে কি বলল? যে না, হাইকোর্টই শুনবে, কিন্তু এর আগে একজন বেঞ্চের, সিঙ্গেল বেঞ্চের বিচারপতি শুনছিলেন, এবার ডিভিশন বেঞ্চ তৈরি করা হলো। তো সুপ্রিম কোর্টের নির্দেশেই তো ডিভিশন বেঞ্চ তৈরি করা হলো দেবাংশু বসাকের নেতৃত্বে। সেই একই রায় যখন বহাল রাখলেন দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, তখন আবার মাথা ব্যথা শুরু হলো। তাহলে আপনাকে তো একটা জায়গায় ভাবতে হবে যে সত্যি জিস্ট আছে, সত্যি দুর্নীতি হয়েছে বলেই তো একই রায় বহাল থাকলো। আবার বলছেন সুপ্রিম কোর্টে যাবেন। সুপ্রিম কোর্টে এবার যদি বলে যে ওই রায় বহাল রাখা হলো, তখন কি করবেন? তখন বলবেন সুপ্রিম কোর্টটাকে তুলে দেওয়া হোক। বলছেন কেন লড়াই করবেন? কাদের হয়ে লড়াই করবেন একবার ভাবুন। মাঝে মাঝেই বলেন যে 10 লক্ষ নাকি চাকরি রেডি আছে। তো 10 লক্ষ চাকরি রেডি আছে, কবে ছাড়বেন? কোনো রকম নোটিফিকেশন তো নেই। এসএলএসটি, রাজ্য সরকারের এসএলএসটি, রাজ্য যে স্কুলগুলো, স্কুলে টিচার নেই। সেই জায়গায় এসএলএসটি 2016 সালের হয়েছিল, 8 বছর হয়ে গেল, এটা 2024 সাল। কবে এসএলএসটি বেরোবে? কবে এসএলএসটি নোটিফিকেশন বেরোবে? 10 লক্ষ চাকরি। এর আগে আপনি বলতেন, এর আগে কি যে আমার চাকরি প্রচুর রেডি আছে, কিন্তু আদালতের জন্য আমরা, কোর্টের জন্য আমরা চাকরিটা দিতে পারছি না। কোর্ট কবে বাধা দিল যে চাকরি নতুনভাবে নিয়োগ করা যাবে না? নতুন নিয়োগে কবে বাধা দিল? না তো, দেয়নি তো। বারবার এই যে কোর্টকে অবমাননা করা, আদালতকে অবমাননা করা এবং আদালতের বিচারপতিদের উদ্দেশ্যে যেভাবে তিনি কটু মন্তব্য করছেন,
এবং বলছেন কিনা বিজেপি বেছে বেছে ওই বিচারপতিদের বসিয়েছেন, মানে বিজেপির পার্টি অফিস থেকে যেটা রায় হয় সেটাই নাকি বিচারপতিদের রায়। এর থেকে আদালত অবমাননার কেস হয়? দর্শক, আদালতেরও উচিত আদালত অবমাননার কেস করা। উনি অবশ্য বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে আমার বিরুদ্ধে কি করবেন, আদালত অবমাননার কেস করবেন, ডিফেমেশনের কেস করুন না, আমি জেলে যেতে রাজি। তাহলে আপনি কি ভয় পাচ্ছেন? আপনি কি মনে মনে প্রস্তুতি নিচ্ছেন যে জেলে যাওয়ার আপনার সময় হয়েছে? দর্শক, এটা কিন্তু মানুষও মনে করছে, মুখ্যমন্ত্রী কিন্তু মনে মনে ভাবছেন যে জেল তার কিন্তু অন্তিম গন্তব্যস্থল, একদম ফাইনাল ডেস্টিনেশন। জেলে তিনি যাবেনই। যেভাবে তিনি নিয়োগ দুর্নীতিতে এইরকম, তার সরকারের দুর্নীতিগ্রস্ত সরকারের একটা চেহারা নগ্ন হয়ে গেছে। আর তিনি যতই ঢাকা দেওয়ার চেষ্টা করেন, আর ঢাকা দেওয়া যাবে না, আর কিছুতেই ঢাকা দেওয়া যাবে না, যতই চেষ্টা করেন। নগ্ন হয়ে গেছে, খোলাখুলি হয়ে গেছে, ওপেন টু অল। আদালতের উচিত এটা আদালত অবমাননার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আদালত অবমাননার কেস করা এবং তাকে একটু হাইকোর্টে ডেকে কাঠগড়ায় দাঁড়িয়ে একটু জিজ্ঞাসাবাদ করা। তাহলেও যদি একটু গলাবাজিটা কমে আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমারও তো মুখ্যমন্ত্রী, আমারও লজ্জা হয় যে তিনি কিভাবে এটা দুর্নীতিগ্রস্ত একটা প্যানেল এবং দুর্নীতিগ্রস্ত পুরোপুরি প্রমাণ হয়ে গেছে, তারপরে তিনি কিভাবে ডিফেন্ড করেন? এটা তো লজ্জাবোধ থাকা উচিত। তারপর জনসমক্ষে, জনসভায় এসে তৃণমূল দলের, তারই দলের সম্পাদক, স্পোক্স পার্সন, সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, যে কুণাল ঘোষ একসময় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সারদার বেনিফিশিয়ারি, সেই দিকে যাচ্ছিই না। কুণাল ঘোষের তো মাঝে মাঝে পথ পরিবর্তন হয়, জীবনও পরিবর্তন হয়ে গেছে, মেটামরফোসিস হয়েছে। তো সেই কুণাল ঘোষ আজকে বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের এই অধ্যত্বের, এত অধ্যত্ব তিনি অধ্যত্বভাবে এত অধ্যত্বের সাথে পাপ করেছেন, সেই পাপের ভাগ কিন্তু দলকে এখন নিতে হচ্ছে এই ভোটের মুখে। এটা আগেই বন্ধ করা উচিত ছিল। তাহলে কুণাল ঘোষ তো একাধারে স্বীকারই করে নিলেন যে দুর্নীতি হয়েছে, দুর্নীতিগ্রস্তের জন্যই এরকম অবস্থা হলো। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে সেটাকে সাপোর্ট করেন যে তিনি লড়াই করবেন? কাদের পয়সা দিয়ে লড়াই করবেন? জনগণের টাকা দিয়ে। তো জনগণের টাকা দিয়ে আপনারা বারবার করে লড়াই করছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছেন, আবার সুপ্রিম কোর্ট থেকে ফেরত আসছেন, কোটি কোটি টাকা খরচ করছেন। অথচ সরকার যদি চাইতো যে কারা জেনুইন আর কারা জেনুইন না, যারা মেধা ভিত্তিতে পেয়েছে তাদেরকে কিন্তু আলাদাভাবে ডিফারেন্সিয়েট করে তাদের কিন্তু চাকরিটা রাখা যেত। হাইকোর্ট কিন্তু সেটা চেয়েছিল, এসএসসির কাছে চেয়েছিল যে কারা জেনুইন আর কারা জেনুইন না, সেটা দিতে পারেনি এসএসসি। সরকার চাই না। দর্শক, এই যে বালুরঘাটে এইরকম গলাবাজি করলেন মুখ্যমন্ত্রী, আমরা তো সবাই ভাবছিলাম যে মুখ্যমন্ত্রী হয়তো আজকে দুঃখে থাকবেন, বাড়িতে থাকবেন, একা থাকবেন, ভাববেন যে সত্যি সরকার এইভাবে এত বড় আমার নেতৃত্বে সরকারে এত বড় একটা দুর্নীতি ঘটে গেল, পদত্যাগ করা উচিত আমার। সে দেখা গেল বাবা গোলাবাজি, বালুরঘাটের লোকসভা এসে বলছি না 10 লক্ষ চাকরি, আপনারা ভোটটা দিন, আমরা বিচার করবো, জনগণের বিচার আপনারা করবেন। তার কোর্টটাকে তুলে দিন না, কোর্টটাকে কি রাখার? সুপ্রিম কোর্টে যাবেন, সুপ্রিম কোর্ট থেকেও আবার যদি ওইরা আসে সুপ্রিম কোর্টকেও তুলে দেবেন। দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে। আর আপনারা কি মনে করছেন এই বিষয়ে, বিশেষ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত কি উচিত না, অথবা আদালত অবমাননার কেস তার বিরুদ্ধে করা উচিত কি উচিত না, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।